হিন্দুরা চাবে আমাদের উপরে তুলতে। আমরা কেন বিভেদ সৃষ্টি করতেছি? আমরা কেন বিভ্রান্ত সৃষ্টি করতেছি? আপনারা ছোটখাটো নেতাদেরকে নিয়ে এত বড় বড় কথা বলেন? মৌলানা যারাই আসেন তারা কে বলেন? তারা কারা? সেটা তো দিল্লির যে শুনতে চাই। মাদ্রাসাগুলো আছে তারা কারা বলেন? কাকে মিন করতেছেন দিল্লির মাওলানা? কাকে মিন করি? তারা কারা? তারা কেন এখানে আসে? আমার মনে হয় বাংলাদেশে আগে সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে, এবং আমার মনে হয় তারেক রহমান সাহেব ইউনূস সাহেবকে হয়তো 5 বছরের জন্য প্রধানমন্ত্রীও রাখতে পারেন। বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম মুসলমান প্রধান দেশ। বিশ্বের প্রথম বলতে গেলে 1 নম্বরেই মুসলিম প্রধান দেশ, সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে এই দেশে। এই দেশের মানুষকে যদি আমরা ঐক্যবদ্ধ রাখতে পারতাম, আমাদের যদি ঐক্য থাকতো, তাহলে আজকে আমাদের সমস্যা হলো না। আজকে দেখেন ছোট 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 রাজনৈতিক দলের গলার স্বর অনেক বড়। সমস্যা হচ্ছে এখানে তারা বড়কে মানে না, তারা বড়কে মানার চেষ্টা করে না। রাজনৈতিক ভাবে আজকে আপনি মানেন বা না মানেন, বড় তো বিএনপি। বিএনপি একটা ইসলামিক রাষ্ট্র বিশ্বাস করে, বা বিএনপি তার অতীতে বিসমিল্লাহির রহমানির রহিম আনছে, এই দেশে সংবিধানে ইসলামের প্রভাব আনছে। এখন এখন আপনি বিএনপি কে মাইনাস করতে চান, বিএনপি কে বাদ দিতে চান। এই সরকার বিএনপি কে আজকে 8 মাস কে প্রমাণ হলো এই সরকার বিএনপি কে ক্ষমতায় আসতে দিতে চায় না। কারণ যদি চাইতো তাহলে তো 8 মাস আগেই ইলেকশন দিয়ে এই সরকার বিএনপি জয়েন করতে পারতো, বিএনপির সঙ্গে থাকতে পারতো। এবং তারেক রহমান সাহেব সুন্দর কথা বলেছে যে আমরা জাতীয় সরকার গঠন করব, এবং আগামী নির্বাচনে যে নতুন তরুণ যারা আছে, যারা এই যে বৈষম্য আন্দোলন করেছে, তাদেরকে উনি একটা বৃহৎ অংশকে উনি নমিনেশন দিবেন বলেছেন। তাদেরকে রাজনৈতিকভাবে উনি নিয়ে আসবেন। যারা তরুণ আছে, শিক্ষিত তরুণ আছে, যারা অনেক বেশি ক্যাপাবল, তাদেরকে উনি নিয়ে আসবেন। উনি আমাদেরকে ওই গত মিটিং এ বন্ধুদের সবাই বলেছেন, সবাইকে বলে দিয়েছেন যে আপনাদেরকে রাস্তা ছেড়ে দিতে হবে। বয়স্ক থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আপনাদের পথ ছেড়ে দিতে হবে। আপনারা আগামীতে নমিনেশন পাইলে দলে আছেন, না পাইলে দলে আছেন, কিন্তু পথ ছাড়তে হবে। উনি তো এরকম একটা প্রস্তুতি করে রেখেছেন। আর আজকে যেটা বললাম যে এখন আমরা যেহেতু মুসলমান রাষ্ট্র, মুসলমান অনেক বেশি, আমরা এখানে হিন্দুরা চাবে আমাদের উপরে তুলতে। আমরা কেন বিভেদ সৃষ্টি করতেছি? আমরা কেন বিভ্রান্ত সৃষ্টি করতেছি? আপনারা ছোটখাটো নেতাদেরকে নিয়ে এত বড় বড় কথা বলেন? আপনারা এই যে মব জাস্টিস, কেন আপনি মব জাস্টিস আপনার বেলা হয় না কেন? এই মব জাস্টিস আপনারা কেন ব্যবহার করতেছেন? মব জাস্টিস দিয়ে আপনারা ভালো কি কাজটা করেছেন দেখেন। আপনার মব জাস্টিস আন্দোলন ছিল, 5ই আগস্ট পর্যন্ত ছিল আন্দোলনের অংশ, 7ই আগস্ট পর্যন্ত ছিল আন্দোলনের অংশ। এই সরকার বিরোধী যা কিছু ওটা মব জাস্টিস ছিল না, ওটা কিন্তু ছিল 32 বিপ্লব। নম্বর ভাঙাও তো মানে একটা আন্দোলনের অংশ। তারপরে এটা আন্দোলনের নেতাদের অংশ না, বাড়িঘর এটা পোড়ানো একটা এটা হলো আন্দোলনের মব, অংশ। এটা হলো মব জাস্টিসের একটা বলিষ্ঠ প্রমাণ, সারা দিন সারা পৃথিবী থেকে যাবে। কারণ এটা সরকার ছিল তখন দেশে। আপনি 7 তারিখ পর্যন্ত যা করেছেন সেটা ছিল আন্দোলন, বিপ্লব। 7 তারিখের পরে একটা বিপ্লবী সরকার আপনি নিয়ে আসছেন, সেটা সংবিধানের মধ্যে সরকার বানান যাই বানান, কিন্তু সরকার শপথ নেওয়ার পরে আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারো নাই, কারো নাই। যারা তাহলে করেছেন, শেখ হাসিনা কেন বারবার বক্তব্য দিবে? শেখ হাসিনা তো উস্কানিটা যদি দেয় তাহলে ছাত্ররা কি করবে? শেখ হাসিনা উস্কানি কি দিল না দিল বিপ্লবীরা আমার কি দেখা, করবে? শেখ হাসিনা উস্কানি কি দিল না আমাদের বিষয় না। শেখ হাসিনা উস্কানি যারা দিবে তারা অ্যাকশন নেই। শেখ হাসিনা আমাদের, আমরা কি শেখ হাসিনা কিছু করতে পারবো? তারা শেখ হাসিনা নিয়ে আসেন, নিয়ে সাজা দেন, লটকায় দেন, ফাঁসি দিয়ে দেন শেখ হাসিনাকে। আজকে নিয়ে আসেন, আজকে বলেন, আজকে ডেলিগেশন পাঠান, আজকে ওয়ারেন্ট ইস্যু করে দেন, আজকে আমার কোর্ট থেকে একটা ওয়ারেন্ট ইস্যু করে দেন। আজকে একটা কোর্টে বসেন না, বসে আপনি একটা কোর্ট করে একটা ফাঁসির ডিক্লারেশন দিয়ে ঘোষণা দিয়ে দেন যে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনি করবেন না এগুলা। আপনি দুই দিকে থাকবেন, সব রাস্তা ঠিক রাখবেন। আর এই বিপ্লব যারা করে তারা ওই জীবনের ঝুঁকি নিয়ে হাতে নিয়ে করে, তারা মৃত্যুর পরোয়া করে না। বিপ্লব আর মৃত্যু একসঙ্গে যাবে। কাজে আমি যে ওই ছেলেটাকে বললাম, যে সেন্টিমেন্টকে বললাম যে আমরা এদেশের এই 20 কোটি মানুষ বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীন রক্ষা করে যথেষ্ট। ভারতের কোনোদিন ক্ষমতা হবে না আমাদের দেশের মাটিতে হাত দেওয়া। কিন্তু আমরা ভাই, আমরা যখন দিল্লির মৌলানা সাহেব দিয়া
তাবলিগ করলে তখন ভারত হয় না? দিল্লির মৌলানা সাহেব কি ভারতীয় না? দিল্লির মৌলানা সাহেব আইসা তবলিগে আমার মনোনয়ন না করলে সে মনোনয়ন হবে না। ওই দিল্লির ভদ্রলোক কি ভারতীয় না? নাকি দিল্লির মুসলমান, যে বাংলাদেশি দিল্লির মুসলমান? মাওলানা কে? দিল্লির মৌলানা যারাই আসেন তারা কে বলেন? তারা কারা? সেটা তো দিল্লির যে শুনতে চাই। মাদ্রাসাগুলো আছে তারা কারা বলেন? কাকে কাকে মিন করতেছেন দিল্লির মাওলানা? কাকে মিন করি? তারা কারা? তারা কেন এখানে আসে? তারা কেন মনোনয়ন পড়তে এখানে আসে বলেন? হুম। আমি আধিপত্য তো আধিপত্য, ভারতের আধিপত্য। আজকে ভারতের প্রধানমন্ত্রী যদি মুসলমান হয়, এই যে আবুল কালাম আজাদ ছিল রাষ্ট্রপতি, তখন কি হয়েছে? বাংলাদেশকে চুমা দিছে বলেন? কাজী ভারতের রাষ্ট্রপতি হলে কি হবে? কাজী এইগুলা ছাড়েন, এই সময় ধান্দাবাজি ছাড়েন। বাংলাদেশ বাংলাদেশি, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে বাস করবে। আমরা সবাই বাংলাদেশি। এখানে উগ্রতত্ত্ব চলবে না, যেটা রাজ্জাকি ভাই বলেছেন। এখানে কারো ব্যক্তিগত ইম্পোজ চালাবেন না। এই আমাদের দেশে কোরআন তো নতুন আসে নাই, হাজার বছর আগের কোরআন শরীফ আসছে, নতুন ইন্টারপ্রিটেশন হবে কোরআন শরীফে। কাজে এখানে বুঝতে পারবে, এই যে ভারত কাঁটাতার দিয়ে দিচ্ছে, কেন দিচ্ছে কাঁটাতার? আপনি যায়েন না ভারতে, কাঁটাতার দিলে আপনি আসে কি? আপনি ভারতে যান কেন? আপনি ভারতে যান কেন? ভারতে যান কেন? কাজেই কাঁটাতার তো ভারত দিচ্ছে, আমরা যাই বলে, তারপরে আমাদের জন্য আমরা যাব না বলে দিন না। কাজে আপনি, আমি যে কথাটা শেষ পরিষ্কার বলতে চাচ্ছি, এই বাংলাদেশ থাকবে, জনগণ থাকবে, কিন্তু আজকে যারা বিভ্রান্ত করছে, আজকে ছোট ছোট রাজনৈতিক দলগুলো আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ওই যে একজন নাম দিয়েছে মৌলানা সাদ সাহেব, একজনে বলেছে জুবায়ের, আরেকজন বলছে মৌলানা সাদ। সাদ, মৌলানা সাদ সাহেব কি ভারতীয় না? উনি কি ভারতীয় না? উনি কি ভারতীয় না? কি উনি কোথাকার? উনিও তো ভারতের। জি। ও, উনি আমার আপন হয়ে গেল না? উনি টাকাটা দিয়ে কই বাংলাদেশে খরচ করে না দিল্লিতে খরচ করে? কাজে ভাই আমি যে কথাটা বলছি যে সেটা হচ্ছে যে আমাদের দেশে রাজনীতিতে সংখ্যাগরিষ্ঠের সম্মান আনতে হবে। আজকে যদি একজনে কথা জুড়ে কথা বললে এটা মব জাস্টিস করাতে পারলেই যদি আপনি ক্ষমতাশালী হয়ে তাহলে হবে না, তো তাহলে এই ক্ষমতা শেষ হবে না। এই ক্ষমতা একের পর এক যে যার শক্তি থাকবে সেই স্থানীয় ভাবে ক্ষমতা খাবে, এইভাবে চলবে। এখন যেটা চলতেছে, সন্ধ্যার পরে সারা বাংলাদেশ ডাকাতদের হাতে চলে যায়। এমন কোন এলাকা নাই, এমন কোনো কিছু নাই যেখানে এই ডাকাতি বাড়তেছে না। পুলিশ আজকে থানার মধ্যে চুপ করে বসে থাকে, তারা বাড়িতে পারে না, সাহস নেই। মোহাম্মদপুরে গিয়ে দেখেন কি হচ্ছে, ঢাকা শহরে কি হচ্ছে। আপনি চিন্তা করেন, ছিনতাইকারী সম্বন্ধে বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর সাহেব পত্রিকায় কথা বলছে বলে ছিনতাইকারীর ছেলে গিয়া দেখা করছে ওই প্রফেসরের বাসায় গিয়া। চিন্তা করেন। করবেন আক্তার ভাই। তারপরে কাজে এই জন্য বলছি ভাইয়া, আমরা যেটা অনুরোধ করব, দেশের নির্বাচনে কোনো পরিবেশ নাই, এই সরকার নির্বাচন দিবে না। আমি বিনয়ের সঙ্গে বলছি, অলরেডি সবকিছু দেখা যাচ্ছে, নির্বাচনে কোন রকম দিচ্ছে, ভাওতাবাজি করা হচ্ছে। এই ভাওতাবাজি থেকে বেরিয়ে আসেন। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে আপনার কাছে বিনয়ের সঙ্গে বলবো, আপনার যে সম্মান পেয়েছেন এই সম্মানটা জীবনের শেষ মুহূর্তে এসে নষ্ট করেন না। আপনি বাংলাদেশে কিছু করে দিতে পারেন, দেখায় দিতে পারেন। আপনি বলছেন যে আপনি দেখায় দিতে পারবেন, আপনি আজকে পুলিশের সামনে বলছেন আপনি দেখায় দেন। আমি অনুরোধ করবো আপনি দেখায় দেন, আমরা আছি। বিএনপি আপনার সঙ্গে থাকবে, তারেক রহমান সাহেব বলেছে, সকল নেতৃবৃন্দ বলেছে, আপনাকে পূর্ণ সমর্থন দিবে। আপনি এমন একটা প্রক্রিয়া করেন, বিএনপি ক্ষমতা আসুক বা না আসুক, নির্বাচন দেন, নির্বাচনে করে যদি বিএনপি জয়লাভ করে, বিএনপি তো ওয়াদা দিয়েছে জাতীয় সরকার করবে, সকল দলকে নিয়ে করবে, এই বৈষম্যদের নিয়ে করবে, ৬০ জন মন্ত্রী হয়, সবাইকে নিয়ে করতে পারে, রাষ্ট্রটা সুন্দর চলবে। যে দিক নির্দেশনা তারেক সাহেব দিয়েছে, আমার মনে হয় বাংলাদেশে আগে সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। এবং আমার মনে হয় তারেক রহমান সাহেব ইউনূস সাহেবকে হয়তো 5 বছরের জন্য প্রধানমন্ত্রী রাখতে পারেন, বিকজ দেশমাতা খালেদা জিয়া এখন অসুস্থ, উনি এসে হয়তো দায়িত্ব নেবেন না। হয়তো এমন হইতে পারে যে এই প্রফেসর ইউনূস সাহেব
বিএনপি নমিনেটেড প্রধানমন্ত্রী হিসাবে কাজ করতে পারেন। যেমন আপনি দেখছেন যে এই ভারতে কংগ্রেস পার্টি ইয়াকে কি জানি প্রধানমন্ত্রী রাখছে 2 টার্ম, তার দলে কেউ নাম ওই শিখ ছিল যে কি নাম, রাজ্জাকি ভাই আপনার মনে করতে পারেন কিনা শিখ প্রধানমন্ত্রী ছিল যে, তাকে রাখছে না, কংগ্রেসের সভাপতি ছিল। হ্যাঁ রাইট, সেই হ্যাঁ কাজে বাংলাদেশও আমার মনে হয় তারেক সাহেব, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ তারেক সাহেব ইতিমধ্যে ইন্ডিকেশন দিয়েছেন, যেহেতু 3টা কথা বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হোক, যদি বিএনপি ক্ষমতা যেতে পারে তাহলে সর্বদলীয় রাজনৈতিক দল করবে, সরকার করবে, এবং উনি বলেছেন যে সবাইকে নিয়ে সরকার দেশ চালাবেন, এবং উনি মনে হয় যে প্রধানমন্ত্রীর পদটা উনি হয়তো কমিশন হিসাবে যেন রাখতে পারেন খালি। আজ আসেন একটা সুন্দর একটা রাষ্ট্র আমরা তৈরি করি, আসলে সবাই মিলে একটা বাংলাদেশ তৈরি করি, যে এই বাংলাদেশে আমরা সবাই স্বাধীনভাবে চলতে পারবো, যেখানে আর ভারতের রক্ত চক্ষুমা দেখতে হবে না, আমরা পরের দ্বারা পরিচালিত হব না, বাংলাদেশটা আমাদের পরের বাজার তৈরি হবে না, আমরা চীন রাশিয়া আর এই আমেরিকার পিং পং বল খেলবো না, এখানে যেন পিং পং বল খেলতে হয়। সবাইকে ধন্যবাদ, তরুণ প্রজন্মকে ধন্যবাদ, এবং আগামীতে ইনশাল্লাহ যদি এই মাসের মধ্যে না হয় তাহলে আমি মনে হয় বিএনপি আগামীতে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠন তৈরি করার দিকে নেমে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা এটি চাইবো যে সারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যেন বিএনপির ছাত্র সংগঠনের ব্যাপকভাবে সংগঠিত করার চেষ্টা করা হয়, এবং 3 মাসের মধ্যে যেন বাংলাদেশের বৃহত্তর ছাত্র গোষ্ঠীকে, যুব গোষ্ঠীকে যেন বিএনপির বৃহত্তর ছাতার নিতে নিয়ে আসা হয়। আমাদের বুড়াদের দিকে নজর না দিয়ে তরুণের দিকে এখন নজর দেওয়া হবে, এটাই আমার প্রত্যাশা থাকবে। আসলে সুন্দর বাংলাদেশ, ভালো বাংলাদেশ চাই আমরা। শেষ পরিশেষে বলতে চাই, আমি জনাব অধ্যাপক ইউনূস সাহেবের সর্বাঙ্গীন সফলতা কামনা করি, উনি বাংলাদেশের সফল একজন প্রধান উপদেষ্টা হোক, এটা আমি কামনা করি।